হ্যালো ডিয়ার স্টুডেন্ট, লেটস ইজ কেমিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের অলরেডি দুটো পরীক্ষা হয়ে গেছে আর্টস ব্যাকগ্রাউন্ডে, যে দুটো রয়েছে বাংলা আর ইংরেজি, সেগুলো হয়ে গেছে। এবার তোমাদের কেমিস্ট্রি এক্সাম আছে, মানে হবে 23 তারিখে হবে। এর পরের দিন তোমাদের সম্ভবত ফিজিক্স এক্সাম, দেন ম্যাথামেটিক্স, তারপরে কেমিস্ট্রি। তো আমাদের এই সময়টা ফিজিক্সের এই যে গ্যাপটা, মানে ইংরেজি হয়ে যাওয়ার পর তারপরে যে ফিজিক্স হবে, এটা অনেকটা দিন রয়েছে গ্যাপটা আর কি। তো এই সময় তোমাদের যেই চ্যাপ্টারগুলো বা যে সাবজেক্টগুলো, চ্যাপ্টার বলে যে সাবজেক্টগুলো কঠিন লাগে, সেইগুলোকে তোমরা একটা কাজ করতে পারো, একটু পড়ে নিতে পারো। ঠিক আছে? তো বেশিরভাগ স্টুডেন্টের যেহেতু কেমিস্ট্রিতে একটু দুর্বলতা থাকে, প্রথম থেকেই থাকে, তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের এই যে ফিজিক্স, তোমাদের মঙ্গলবার আছে, আজকে শনিবার, তো তোমরা চাইলে আজকের রাতটা কিন্তু কেমিস্ট্রির কিছু কিছু জায়গা একবার রিভিশন দিয়ে নিতে পারো, যাতে করে পরে যেদিন কেমিস্ট্রি আছে সেদিন আর একদম নাকে মুখে না লাগে বা খুব কঠিন যাতে মনে না হয়। তো সেই কারণে, কারণ ফিজিক্স তোমাদের অনেকেরই ভালো লাগে, যেই কারণে ফিজিক্স তোমাদের অসুবিধা হয় না। তো ফিজিক্সের আগে যেহেতু এতটা গ্যাপ রয়েছে, তার জন্য আমি বলছি যে কেমিস্ট্রিটা তোমরা একটু চাইলে করে নিতে পারো, যার যার কেমিস্ট্রিতে দুর্বলতা রয়েছে। তো আজকে আমাদের লাইভে আসার কারণ হচ্ছে এটাই যে আমি আগে বলেছিলাম যে তোমাদের কিছু কেমিস্ট্রির কিছু জায়গা তোমাদের কমন রয়েছে, মানে কিছু কিছু জায়গা তোমাদের প্রশ্ন মোটামুটি প্রত্যেকবার ঘুরে ফিরে আসে, সেই সমস্ত জায়গাগুলোকে নিয়ে একটু আলোচনা করব, যাতে করে তোমরা একটু চেক করবে যে না ওই জায়গাগুলো তোমরা পড়েছো কিনা, আর যদি না পড়ে থাকো অবশ্যই পড়বে। হ্যাঁ, আমি চেষ্টা করেছি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে দেখে যে যে জায়গাগুলোকে আসে সেগুলোকে একখানে লিখে তোমাদেরকে জানানো বা বোঝানো, বা তোমরা দেখবে একই সঙ্গে যে না সেই জায়গাগুলো তোমাদের হয়েছে কিনা, যদি না হয়ে থাকে কমপ্লিট করবে, আর যদি হয়ে থাকে আমি যখন প্রশ্নগুলোকে বলবো সঙ্গে সঙ্গে তোমরা টিকমার্ক দেবে যে না হ্যাঁ এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। ওকে, তো এটাকে আমি কমন বলছি কেন, তার কারণ হচ্ছে গিয়ে যে পরীক্ষায় যারা তোমরা মোটামুটি একটু কম পড়ো, যে না কেমিস্ট্রি যেহেতু ভয় লাগে, কম পড়ো, তাদের জন্য আমি বলছি যে এই জায়গাগুলো যেগুলো আমি বলছি সেই জায়গাগুলো ছেড়ে যাবে না, সেই জায়গাগুলো অবশ্যই দেখে যাবে, সেই জায়গা থেকে প্রশ্ন অবশ্যই আসবেই আসবে। ঠিক আছে? আর যেহেতু সেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, তোমাদের যাদের মনে হয় একটু দুর্বলতা আছে, না আমি ফেল করে যাব না তো, মানে এই টাইপের যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে একটু উপকার হবে এই জায়গাগুলোকে যদি তোমরা দেখে যাও, প্রশ্নগুলোকে নোট ডাউন করে যাও, পড়ে যাও। তো সেক্ষেত্রে তোমরা প্রশ্নগুলো যেহেতু দেখতে পারবে, আমি বলবো না যে আমি 100% বলে দিতে পারবো কমন, কারণ আমি নিজেও জানি না প্রশ্ন কীরকম আসবে বা প্রশ্ন কীরকম হবে। যেহেতু এবার তোমাদের প্রথম, এর আগে তো এত কম নাম্বারে, মানে 35-এ এরকম পরীক্ষা হয়নি, লিখিত পরীক্ষার ক্লাস 12-এর জন্য। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কীরকম প্রশ্ন আসবে, প্রশ্ন কঠিন আসবে না সহজ আসবে তা আমি জানি না, তবে আগের বছরগুলোতে যেই টাইপের প্রশ্নগুলো আসতো, তো সেই টাইপের প্রশ্নগুলো থেকে অ্যানালাইসিস করে আমার এটা বানানো। তো আমি ফিজিক্যাল কেমিস্ট্রি, মানে আমাদের কেমিস্ট্রির যে পার্টটা, সেটা কি তিনটে পার্টেই কিন্তু আমাদের এবার সেমিস্টারে আছে। ফিজিক্যাল কেমিস্ট্রি রয়েছে, ফিজিক্যাল কেমিস্ট্রির দুটো পার্ট রয়েছে, একটা ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন, আর একটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স বা তাপ, সরি কি যেন আরেকটা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে রাসায়নিক গতিবিদ্যা, মানে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা। তাছাড়াও আমাদের যে ইনঅর্গানিক কেমিস্ট্রি, সেটা হচ্ছে ডিএনএ ব্লক, আর হচ্ছে গিয়ে কোঅর্ডিনেশন কমপ্লেক্স, আর অর্গানিকের দুটো রয়েছে। তো আমি আজকে চেষ্টা করেছি যে ফিজিক্যাল কেমিস্ট্রি যেটা রয়েছে দুটো চ্যাপ্টার, সেই দুটো সম্পর্কে দেখে নেওয়া যাক এই চ্যাপ্টারগুলো থেকে কি কি প্রশ্ন কমন আসতে পারে। সবার প্রথমে কেমিক্যাল কাইনেটিক্স বা প্রথমে আমরা শুরু করি রাসায়নিক তাপগতি, তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা শুরু করি, ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা শুরু করি। তোমরা দেখো এখানে তড়িৎ রসায়ন চ্যাপ্টারটায় যে প্রশ্নগুলো আছে সেগুলো তো আমি বলবো, কিন্তু যে সূত্রগুলো আমাদের জেনে যাওয়া উচিত, কারণ সেখান থেকে প্রশ্নগুলো আসবে। হ্যাঁ, বা প্রশ্ন আসবে মানে কি এখান থেকে না, জানো তোমরা যে তড়িৎ রসায়ন চ্যাপ্টার থেকে একটা 5 নাম্বারই প্রশ্ন আসবে। তো এবার এই 5 নাম্বারই প্রশ্নটা, হ্যাঁ, তো এমনটা হবে যে সেখানে থিওরি পার্ট তো থাকবেই, আর সঙ্গে ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকবে। তো থিওরি প্লাস ম্যাথামেটিক্যাল যেহেতু দুটোই থাকবে, তাই আমাদের
থিওরি পার্ট থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো হয়তো বা আমরা পেয়ে যাব, কারণ আমি যে প্রশ্নগুলো দেব সেইগুলোর মধ্যে থেকেই হয়তো বা থিওরি পার্টের প্রশ্নগুলো চলে আসবে। কিন্তু ম্যাথামেটিক্যাল পার্টের যে প্রশ্নটা সেটা কিন্তু হুবহু কমন দেওয়া সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলোকে সলভ করার জন্য যে সূত্রগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে আমি একটু প্রথমে আলোচনা করে নেই। সবার প্রথমেই আমরা দেখেছিলাম সেল সম্পর্কে দেখেছিলাম। তো E0 সেল বের করতে গেলে আমাদের যে সূত্রটা দরকার E0 সেল, তার জন্য আমাদের দরকার ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, তাই না? তো এই অ্যানোড মাইনাস ক্যাথোড এটা থেকে কিন্তু আমরা ই সেল বের করতে পারি। আর এই রিলেটেড প্রবলেম কিন্তু আসতে পারে, 1 নম্বরগুলো তো বিশেষ করে আসতেই পারে, দেওয়া থাকতে পারে যে E0 সেল একটা রিয়াকশন দিয়ে দেওয়া থাকবে, এ বি এরকমভাবে রিয়াকশন দেওয়া থাকবে, হ্যাঁ, প্লাস ধরো এখানে সি দিলাম, এখানে ডি দিলাম, এরকম কোনো রিয়াকশন দেওয়া থাকবে। তোমাদের কাজ কি থাকবে? প্রথমে কোথায় অক্সিডেশন হচ্ছে, কোথায় রিডাকশন হচ্ছে সেটা খুঁজে বের করা। তোমরা নিশ্চয়ই এগুলো বের করতে পারো। অ্যান্ড বের করার পর তারপর অক্সিডেশন কোথায় হয়? অ্যানোডে হয়। তো এবার এই অক্সিডেশনের জন্য যে ভ্যালুটা বা অ্যানোডে যেটা হবে সেটা তোমরা এখানে পুট করবে, আর রিডাকশনের জন্য যে ভ্যালুটা এখানে পুট করবে, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ইলেকট্রিক পোটেনশিয়াল বা E0 সেলটা আমাদের কিন্তু বেরিয়ে আসবে। ওকে, আর পরে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নানস্ট ইকুয়েশন। নানস্ট ইকুয়েশন হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল। তোমরা যদি মনে আছে তোমরা একবার রিকল করো আমার সঙ্গে সঙ্গে, তাহলে আরেকবার রিভিশন হয়ে যাবে। ওকে, এন লগ অফ আমাদের রিঅ্যাক্টেন্ট বাই প্রোডাক্ট, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট বাই কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, তাই না? আচ্ছা, এই যে এই ভ্যালুটা আমরা তখনই বসাবো যখন টেম্পারেচার কি থাকবে 25 ডিগ্রি সি। আমি আগেও বলেছি এনটা কি, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার। ওকে, তাছাড়াও যে সূত্রটা খুব গুরুত্বপূর্ণ লাগবে তোমাদের সেটা হচ্ছে ডেল জি, স্পন্টিনিটি বের করা, ঠিক আছে? ডেল জি ইকুয়াল টু মাইনাস এন এফ E0 সেল বা ই সেল। সেখানে কোনো একটি রিয়াকশান, হ্যাঁ, আমাদের সেটা স্পন্টিনিয়াস হবে কি হবে না সেটা বোঝার জন্য কিন্তু ডেলজি আমাদের বের করতে হবে, জানতে হবে। তার কারণ ডেলজি যদি নেগেটিভ হয় তবে সেটা স্বতঃস্ফূর্ত বা স্পন্টিনিয়াস হবে, স্বতঃস্ফূর্ত বা স্পন্টিনিয়াস হবে। আর ডেলজি যদি পজিটিভ হয় তাহলে স্বতঃস্ফূর্ত হবে না বা সেটা আমাদের স্পন্টিনিয়াস হবে না। ওকে, তো এই রকম প্রশ্নগুলো এইগুলো থেকে কিন্তু প্রবলেম আসবে। তাছাড়াও যেটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে যে কে ইকুয়াল টু, আমি এটাকে আর খুলে লিখি, ধরো আমি লিখছি যেটা সেটা হচ্ছে গিয়ে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এটা আমরা প্রত্যেকেই জানি, তাই না? এটাকে যদি ইনভার্স করে দেই তাহলে আমাদের কাপ্পা ইজ ইকুয়াল টু আমাদের এল ইন্টু এল বাই এ, এরকমটা আমরা লিখতে পারি। তো এবার এখানে দেখো এটা কি, এটা হচ্ছে গিয়ে আমি জাস্ট এখানে এটা আরটা হচ্ছে গিয়ে রোধ, তাই না? আর এটা রোধাঙ্ক, তাই না? তো সেরকমভাবে এটা হচ্ছে গিয়ে আমাদের যেমন কন্ডাক্টেন্স, এটাকে কন্ডাক্টিভিটি বলবো, তাই না? তো এই রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের জানতে হবে, বা এই যে আমাদের যে ইস্যুগুলো রয়েছে এই সূত্রগুলো সেগুলো আমাকে জানতে হবে। দেখবে প্রশ্ন খুবই সোজা আসবে, তোমরা যদি সূত্র ঠিকঠাকভাবে না জানো তাহলে কিন্তু করতে পারবে না। তাছাড়াও আমাদের ল্যামডা ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই আমাদের এন, এটা আমাদের সূত্র ছিল নর্মালিটি। এন মানে হচ্ছে নর্মালিটি, যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আমরা বলে থাকি, তাই না? মোলার কন্ডাক্টেন্স সমান সমান আমরা কি বলতাম, কাপ্পা ইনটু 1000 বাই এম, তাই না? এই যে জিনিসগুলো আমাদের জানতে হবে বা আমাদের একটু দেখে রাখতে হবে। এইগুলো থেকে কিন্তু সহজ সহজ প্রশ্নগুলো আসবে, আমরা যদি না জানি তাহলে কিন্তু পারবো না। তারপর বিয়োজন মাত্রা, হ্যাঁ, ল্যামডা ইকুয়াল, সরি, হ্যাঁ, আলফা ইজ ইকুয়াল টু কি ছিল, মোলার কন্ডাক্টেন্স ইন বাই মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফিনিটি ডাইলিউশন, তাই না? মানে অসীম লঘুতায় মোলার কন্ডাক্টেন্স হচ্ছে এটা, আর এমনি নর্মাল মোলার কন্ডাক্টেন্স হচ্ছে এটা, আর এদের রেশিও হচ্ছে কি আমাদের আলফা, যেটাকে বলি মৃদু তড়িৎ বিশেষের বিয়োজন মাত্রা। ওকে, তো এইগুলো কিন্তু এখান থেকে আমাদের খুব ভালো করে জানতে হবে, প্রশ্ন আসবে এখান থেকে। আর ভেরি ইম্পর্টেন্ট যে জায়গাটা,
যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র থেকে। যেখান থেকে আসবেই গ্যারান্টি, সেখান থেকে প্রথমত আমি যদি বলি ফ্যারাডের সূত্র সেটা কি, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু, আমরা কি জানি, ই ইন্টু কিউ বাই এফ, তাই না? এটাকে আবার আমরা সংশোধন করে লিখতে পারি ই আই টি বাই এফ, তার কারণ কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, তাই না? তোমরা এই রিলেশনগুলো নিশ্চয়ই জানো, এবং আমি আমার তো ক্লাসে করিয়েছি আমার বাচ্চাদেরগুলোকে, বাচ্চারা যারা আমার কাছে পড়ে তাদেরকে আমি তো করিয়েছি। এই রিলেটেড প্রবলেম কিন্তু আসবে, ঠিক আছে? তো এবার চলে যাই, এগুলোতে দেখলাম সূত্রগুলো যে আমাদের এই চ্যাপ্টারে রয়েছে, সেই রিলেটেড সূত্রগুলো আমরা এখানে দেখতে পেলাম, তাই তো? এবার চলো যাই আমরা কোশ্চেনে, কি রকম ধরনের প্রশ্নগুলো হতে পারে। প্রথমেই দেখো আমি এখানে লিখেছি মোলার পরিবাহিতা। যদি তোমরা না জেনে থাকো অবশ্যই কিন্তু পড়ে ফেলবে। মোলার পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা, মোলার পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা, এরা কাকে বলে, এদের একক কি, ভালো করে দেখবে। তাছাড়া পরে রয়েছে আমি একটা জাস্ট বলেছি যে এই যে প্রবলেমগুলো, এগুলো যদি না জানা থাকো তাহলে অবশ্যই জানবে, আর যদি জানা থাকো একসঙ্গে কিন্তু আমি যখন বলছি তখনই পজ করে একবার করে বলে যাবে, তাহলে তোমাদের কি হবে, আবার রিকল হয়ে যাবে। যাই হোক, দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা ও তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা ও তুল্যাঙ্ক পরিবাহিতা, এদের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে সম্পর্ক কি, অবশ্যই তোমরা পড়বে বা দেখবে, এগুলো কিন্তু আসবে। নেক্সট আমি একটা প্রবলেমের মতো করে দিয়েছি, যা আমি এইখানে ভ্যালুগুলো দেওয়া থাকবে, বলেছে এ বি সি, এদের প্রমাণ বিজারণ বিভবের মান একটা কিছু দেওয়া থাকবে, কোনোটা নেগেটিভ কোনোটা পজিটিভ, কিন্তু বেশি পজিটিভ, হ্যাঁ, এরকমভাবে দেওয়া থাকবে। তো এরকমভাবে দেওয়া থাকলে এদের সক্রিয়তা কি হবে, বিজারণ ক্ষমতার ক্রম কি হবে, এগুলো ক্লাসে আমরা করেছি, হ্যাঁ, তোমাদেরও জানতে হবে, তোমাদের বইয়েও রয়েছে। এখন তো আর এগুলো সলভ করার মতন সময় নেই, বা আমি উত্তরটা এখন বলবো না, প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে। আর যদি তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার চাই এগুলোর, তাহলে অবশ্যই কমেন্টে বলো। আমি তাহলে যদি নিড হয়ে থাকে তাহলে আমি আরেকটা ক্লাস বের করবো, যেখানে এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আলোচনা করব, কি করে তোমরা সলভ করবে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তাছাড়াও পরে রয়েছে দেখো আরেকটা আমি প্রশ্ন দিয়েছি, যেই প্রশ্নগুলো আসতে পারে, হ্যাঁ, মানে এই ধরনের, আমি বলছি না এটাই আসবে, তবে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু বইয়েও রয়েছে। বলছে গলিত অ্যালুমিনিয়াম লবণে 6 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কতগুলি অ্যালুমিনিয়াম পরমাণু মুক্ত হবে। 1 নম্বরই প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন খুব আসার চান্স খুব বেশি, তো খুব ভালো করে পড়বে। তারপরেও দেখো HCl দেওয়া থাকবে, KCl দেওয়া থাকবে, এর মধ্যে মোলার যে ডাইলুশন, মোলার যে কন্ডাক্টিভিটি, ইনফিনিটি ডাইলুশন, এর মান কার বেশি হবে কার কম হবে, এগুলো করিয়েছি আমি, সুতরাং পরীক্ষায় তোমাদের আসতে পারে, জেনে যাবে অবশ্যই। ওকে, আচ্ছা, কখন ই সেলের মান 0 হয়, শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। মরিচার রাসায়নিক সংকেত কি, ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে ধরো দিল 2 মোল CO3, বা এরকম টাইপের অনেক কিছু দিতে পারে, হ্যাঁ, আমি জাস্ট একটা আয়ন দিয়েছি এখানে, এরকম অনেক কিছু দিতে পারে। CO3 2- আয়নের আধান কত, আমাদের ফ্যারাডের সূত্রের মাধ্যমে কিন্তু এগুলোকে বের করতে হবে। ওকে, আর এরকম টাইপের প্রশ্ন আরেকটা, ধরো বলছে কপার ধাতু প্রমাণ বিজারণ বিভবের মান সামথিং একটা বলে দিল, এটা বলতে কি বোঝো, কপার দিতে পারে, অ্যালুমিনিয়াম দিতে পারে, আয়রন দিতে পারে, তাই না? তো এই ধরনের কিন্তু দিতে পারে। তো তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো শর্ট প্রশ্নের জন্য 1 বা 2 নাম্বারের জন্য এই প্রশ্নগুলো অন্ততপক্ষে দেখে অবশ্যই যাবে। ওকে, এরপরে চলে আসো যে 5 নাম্বার, তো সেইখানে ধরো 3+2+1 এরকম থাকতে পারে, তো সেই 3 নাম্বারের জন্য কি ধরনের প্রশ্ন হতে পারে, খুব 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 ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কোল হ্রাসের সূত্র। যদি না পড়ে থাকো এখনো, ঝরঝরা মরমরা কড়কড়া করে ফেলবে, একদম কোনো কথা নাই, মানে চাই। ওকে, কোল হ্রাসের সূত্রটি লিখো, ঠিক আছে? তারপরে এই রিলেটেড প্রবলেম একটা আসার চান্স খুব বেশি কোল হ্রাসের সূত্র দিয়ে, যে বলে দেবে অসীম লঘুতায় HCl NaCl CH3COOH দ্রবণের মোলার পরিবাহিতা দেওয়া থাকবে পরপর, অসীম লঘুতায় CH3COONA দ্রবণের মোলার পরিবাহিতা নির্ণয় করো, এরকম ভাবে দেওয়া থাকবে। অথবা উল্টাও দেওয়া থাকতে পারে, এটা এখানে দেওয়া আছে, এটা এখানে দেওয়া আছে, মানে এটা এখানে এরকম ভাবে দেওয়া থাকতে পারে। ওকে,
মানে উল্টাপাল্টা করে দেওয়া থাকতে পারে, তোমরা কিন্তু সে জাস্ট কীরকমভাবে বের করবে কোলরাসের সূত্র দিয়ে যে বের করতে হয় অসীম লঘুতায় নিয়ে গিয়ে, হ্যাঁ সেরকমভাবে কিন্তু বের করতে হবে। ওকে, আমাদের এখানে CC/COO আমি এটা জাস্ট দিয়েছি বোঝার জন্য, তো তোমরা এইখান থেকে বের করতে পারো চাইলে। হ্যাঁ, তো এই ধরনের প্রবলেম অবশ্যই শিখে যাবে কি করে সলভ করতে হয়। আমি একটা এক্সাম্পল দিয়েছি মাত্র, তো এই এক্সাম্পল এই রিলেটেড যতগুলো প্রবলেম তোমাদের বইয়ে রয়েছে অবশ্যই আজকে রাতেই সেগুলো দেখবে। ওকে, নেক্সট, জ্বালানি কোষ বলতে কি বোঝো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সাধারণ গ্যালভানীয় কোষের সঙ্গে এর পার্থক্য কি, আর জ্বালানি কোষের ব্যবহার লিখো। প্রশ্ন আসতে পারে, প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। 3 নাম্বার বলেছে H2O2 জ্বালানি কোষের অ্যানোড ক্যাথোড রিঅ্যাকশন। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, দেখে যাবে, অবশ্যই দেখে যাবে। অপক্ষয় কি দেখবে, মরিচা পড়ার প্রক্রিয়ায় অ্যানোড ক্যাথোড বিক্রিয়াগুলি লিখো। ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলি দেখবে। ফ্যারাডের সূত্র দুটি লিখো। আমি ভেরি ইম্পর্টেন্ট বলবো ফ্যারাডের সূত্র দুটি এবং তার ইকুয়েশনটা, যেমন কোলরাসের সূত্র ইম্পর্টেন্ট, ফ্যারাডের সূত্র কিন্তু সেরকমভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফ্যারাডের সূত্রের সাহায্যে ইলেকট্রনের আধান ও অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় যেটা রয়েছে সূত্র, আমরা সূত্র হিসেবে পড়ে থাকি, প্রমাণ হিসেবেও দেখেছি, তো এটা কিন্তু দেখে যাবে। এটা ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার এর আগে এসছে, তো আসতে পারে কিন্তু। লবণ সেতুর কাজ খুব গুরুত্বপূর্ণ, লবণ সেতুর কাজ। আর এই লবণ সেতু বানাতে গিয়ে কি কি দিয়ে বানায় আর কি কি দরকার হয়, হ্যাঁ, তো এটা অবশ্যই দেখবে। তড়িৎদ্বার বিভব কাকে বলে? এটার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তড়িৎদ্বার বিভব কাকে বলে? এটার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আমরা যথেষ্ট ডিটেলসে এগুলো পড়েছি আমাদের ক্লাসে, তোমরা চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো, সেখানে দেখতে পারবে। তো যেহেতু আমি তখন ডিটেলসে পড়িয়েছি, যারা পড়েছো অলরেডি, যেহেতু পরীক্ষা এখন আর বলবো না, তোমরা যদি না পড়ে থাকো, আমি বলবো যদি না পড়ে থাকো, আজকে যে সময়টা, আমি তো এখন সন্ধ্যায় লাইভটা হচ্ছে, তো এরপরে লাইভ শেষ হয়ে যাওয়ার পরে তখন কিন্তু তোমরা এই প্রশ্নগুলো দেখে একটা করে দেখে অ্যাটলিস্ট মুখস্থ করে ফেলবে আজকে রাতে। যাদের মুখস্থ নেই তারা কিন্তু মুখস্থ করে ফেলবে আজকে রাতেই, যে দুটো চ্যাপ্টার আলোচনা করছি শেষ করে ফেলতে হবে কিন্তু। ওকে, পরে আসি। দেখো, পরে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময়, 9 নম্বর প্রশ্ন। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের পরিবাহিতা পরিমাপের জন্য ডিসি ব্যবহার না করে এসি কারেন্ট কেন ব্যবহার করা হয়? আর এই প্রশ্নটা একটু আমাদের কিন্তু গন্ডগোলে মনে হতে পারে, সেই কারণে আমি স্টার দিয়েছি, পরীক্ষায় আসলেও আসতে পারে যে আমরা তড়িৎ বিশ্লেষণের সময় ডিসি কারেন্ট ব্যবহার করি, এসি কারেন্ট নয়। কিন্তু যখন আমি দ্রবণের পরিবাহিতা পরিমাপ করি তখন ডিসি কারেন্ট ব্যবহার করি না, এসি কারেন্টকেই ব্যবহার করি। কেন করি? একটু অন্যরকম, তাই আমাদের কিন্তু জানতে হবে। ওকে, ম্যাথামেটিক্যাল প্রবলেম, তড়িৎচালক বল বা ইএমএফ ওই নান্স ইকুয়েশন দিয়ে কি করে বের করতে হয় সেটা জানতে হবে। জিভস মুক্ত শক্তি বা ডেল জি, একটু আগে যেটা আমি সূত্রে দেখাচ্ছিলাম, ডেল জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই0 সেল, তো সেটাও আমাদের কিন্তু দেখতে হবে। সাম্য ধ্রুবক কে এর মান নান্স ইকুয়েশন দিয়ে কি করে বের করতে হয় সেটা দেখতে হবে। পিএইচ ভ্যালু বের করা, এটা তো ডিরেক্ট সূত্রই রয়েছে, হ্যাঁ, তো সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপরে বৈদ্যুতিক কার্য বা ওয়ার্ক, এটাও এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, তোমাদের প্রশ্নের প্যাটার্ন এর আগের বার যেরকম হয়েছে সেটা কিন্তু নিট বা যেই ওই লেভেলের, ঠিক আছে, তো অঙ্কগুলোও কিন্তু হয়তো বা সেই লেভেলের দিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নিট বা যেই মানে খুব পছন্দের প্রশ্ন এই পিএইচ থেকে, সাম্য ধ্রুবক থেকে, স্বতঃস্ফূর্ততা থেকে কিন্তু খুব বেশি আসে। তো এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখবে, শেষ করে ফেলতে হবে। ওকে, ফ্যারাডের সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো, ফ্যারাডের সূত্র তো পড়বে, তার সঙ্গে অঙ্কগুলো যেগুলো রয়েছে, যেমন একটি, আমি জাস্ট এগুলো এক্সাম্পল ধরে দিয়েছি, এই টাইপের অঙ্কগুলো অবশ্যই দেখবে। আমি যেগুলো দিয়েছি সেগুলো করার অবশ্যই চেষ্টা করবে। আর তোমরা যদি অঙ্কগুলো, যেগুলো আমি অঙ্কগুলো এখানে ডিরেক্টলি দেওয়া আছে, অঙ্ক করার পর যে অ্যান্সারটা আছে সেটা যেটা তোমাদের বেরোচ্ছে সেটা যদি নাম্বার অনুসারে তোমরা পরপর করে লিখে দাও, কমেন্টে লিখে দাও, আমি কিন্তু চেক করে বলতে পারি যে তোমাদের সেই যেগুলো করেছো সেগুলো ঠিক হয়েছে কি না, আমি কিন্তু বলে দিতে পারি। ওকে, তো তোমরা চাইলে এটা কিন্তু করতে পারো।
যাই হোক, বলছে ফ্যারাডের সূত্রের সাহায্যে অঙ্ক, একটি পরিবাহী তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে। তো ভেরি ইম্পর্টেন্ট এগুলো, এই ধরনের প্রশ্নগুলো। বলছে গলিত টিন লবণে 2 অ্যাম্পিয়ার তড়িৎ 5 ঘন্টা ধরে প্রবাহিত হলে 22.2 গ্রাম টিন মুক্ত হয়, টিনের জারণ সংখ্যা কত। আমি জাস্ট র্যান্ডমলি দিয়েছি, তোমরা এটা কিন্তু করতে পারো যদি সলভ করতে তোমাদের অসুবিধা না হয়। সলভ করে অবশ্যই অ্যান্সারগুলো আমাকে জানাও, আমি কিন্তু ঠিক হয়েছে কিনা জানিয়ে দেবো। ওকে, সেরকমই আরও একটা প্রশ্ন এরকমভাবে মোলার পরিবাহিতা বের করার, ওই আমি কাপ্পা ইজ ইকুয়াল টু বলেছিলাম না, বা আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, সেইটা দিয়ে কিন্তু আর একটু ক্যালকুলেশন করতে হবে, ইনভার্স করে করে কিন্তু প্রবলেমটাকে সলভ করতে হবে। ওকে, তো এই মোটামুটি এই সমস্ত জিনিসগুলো তোমাকে কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি থেকে জানতেই হবে। এগুলো তোমাদের জানতেই হবে, অন্য কি জানো আর না জানো আমি জানি না, এগুলো কিন্তু জানতেই হবে। এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, তোমরা মিলিয়ে নেবে। যখন দেখবে যে না আসছে, তখন তোমরা বুঝতে পারবে যে না সত্যি আমার কথাগুলো ঠিক, যে পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এসেছে। ওকে, তো এরপরে চলো আমরা রাসায়নিক গতিবিদ্যা দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করি, যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো সবার প্রথমে যদি বলি রাসায়নিক গতিবিদ্যার যে সূত্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি। সবার প্রথম ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের কে এর একক, কে এর একক বের করা কি থেকে, কে এর যে ইউনিট দেওয়া থাকবে, হ্যাঁ, সেই ইউনিট যে রয়েছে সেই ইউনিটটাকে বের করতে বলছে। ধরো ফার্স্ট অর্ডারের জন্য, সেকেন্ড অর্ডারের জন্য, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য কি হবে, অথবা কে এর একক থেকে কোনো একটি রিঅ্যাকশনের বললো অর্ডার বের করতে, কি করে বের করব। তো এই জিনিসগুলো তোমাদের নিশ্চয়ই জানা আছে, বিভিন্ন ইউনিটে বের করা আসবে, এগুলো নিশ্চয়ই জানা আছে, সুতরাং এইখান থেকে কিন্তু প্রশ্ন 1 নাম্বারই আসতে পারে। ওকে, তারপরে টি হাফ যদি আমরা জানি কোনো একটি বিক্রিয়ার, তখন কিন্তু তার এরকমভাবে এন ইকুয়াল টু কি, এন ইকুয়াল টু অর্ডার, সুতরাং কোনো একটি ফার্স্ট অর্ডার বাদ দিয়ে বাদ বাকি অন্য অর্ডারগুলোর ক্ষেত্রে যদি আমি এই ইকুয়েশনটা জানি, তাহলে কিন্তু তার আমরা টি হাফের সঙ্গে কি রিলেশন সেটা কিন্তু বের করতে পারবো। তো এই রিলেটেড মানে জাস্ট এখান থেকেও অঙ্ক আসে, যে বলে দেবে যে একটা রিঅ্যাকশন পরপর দুটো টি হাফ বলে দেওয়ার পর বলবে তার অর্ডার বের করতে, তখন কি করব, আমাদের টি হাফ 1 বাই টি হাফ 2 করে নিয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি করব, A01 A02 এই করে উপরে n-1। তো এবার এই ভ্যালুগুলো সবগুলো দেওয়া থাকবে, বসাবে, জাস্ট তারপরে n এর ভ্যালুটাকে বের করবে। ওকে, তো এই রকমভাবে কিন্তু প্রবলেমগুলো থাকতে পারে। তার ছাড়া শূন্য অর্ডার রিঅ্যাকশনের জন্য যে ইকুয়েশন, সেই ইকুয়েশন কে ইজ ইকুয়াল টু আমাদের যেটা পড়েছিলাম A0 মাইনাস এ বাই টি, তাই না। ফার্স্ট অর্ডারের জন্য যে ইকুয়েশন পড়েছিলাম, হ্যাঁ, টি ইজ ইকুয়াল টু 2.303 বাই কে লগ অফ এ বাই এ মাইনাস এক্স। ঠিক আছে, এই যে সূত্রগুলো এইগুলো কিন্তু তোমাদের জানা থাকতেই হবে। আর জেনারেল ইকুয়েশন আমরাও পড়েছিলাম, যে কোনো একটি রিঅ্যাকশনের যদি এক ফার্স্ট অর্ডার না হয়, অন্য কোনো অর্ডার হয়, তার জন্য ইকুয়েশনটা কীরকমভাবে বের করতে হয় সেগুলো আমরা কিন্তু পড়েছিলাম। সেটা কি ছিল, কে টি ইজ ইকুয়াল টু 1 বাই এন মাইনাস 1 বাই এইখানে ছিল n মাইনাস 1 মাইনাস A0 মাইনাস 1, যেখানে n ইকুয়াল টু অর্ডার। এটা খালি ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কিন্তু বাদবাকি সব 0 2 3 যাই অর্ডার বলুক না কেন, তার জন্য কিন্তু ইকুয়েশন বানাতে এটা আমাদের দরকার হয়। এটা তোমাদের আমি জানিয়েছিলাম বা পড়তে বলেছিলাম। ওকে, এবার ফার্স্ট অর্ডারের জন্য টি হাফ কি হয়, জাস্ট 0.693 ডিভাইডেড বাই কে, তাই না। এগুলো তোমাদের জানতে হবে বা তোমরা অলরেডি জানো, আমি জাস্ট একটু মনে করিয়ে দিই। আরহেনিয়াস ইকুয়েশন কে ইজ ইকুয়াল টু এ ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। আরেকটা রিলেশন যেটা খুব ইম্পর্টেন্ট, লগ অফ কে টু বাই কে ওয়ান ইজ ইকুয়াল টু E0 2.303
তারপরে কি আর আছে অলসো 1/t1 মাইনাস 1/t2। এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো তোমরা অলরেডি আশা করি জানো, আর জানতে অবশ্যই হবে, তার কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, এই রিলেটেড যে অঙ্কগুলো আসবে, হ্যাঁ, তোমরা চেষ্টা করবে এই রিলেটেড, মানে এটা বসিয়ে আমাকে অঙ্ক যেগুলো আসবে করতে হবে, তোমরা চেষ্টা করবে সেটাকে অ্যাভয়েড করার, কারণ এই লগের ঝামেলাটায় যদি একবার পড়ো তাহলে কিন্তু অঙ্কটা সলভ নাও হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, যদি উপায় না থাকে তাহলে তো কিছু করার নেই, যতটুকু সম্ভব যতটা পারি ততটা কিন্তু আমাকে করতে হবে। ওকে, চলো প্রশ্নে ঢুকে যাই, কি কি প্রশ্নগুলো এখান থেকে ইম্পর্টেন্ট বা দেখব। সবার প্রথমে আমি তো বললাম যে কোনো একটি রিয়াকশন যদি দেওয়া থাকে, সেই রিয়াকশনটার ক্ষেত্রে আমরা কি করে তার অর্ডার বের করব বা ক্রম বের করব। এই একটা কে দেওয়া আছে, তাহলে কে এর যে ইউনিট দেওয়া আছে সেই ইউনিট থেকে ক্রম বের করা, আশা করি তোমরা জানো। যদি জেনে থাকো তাহলে অবশ্যই অ্যান্সারটা আমাকে পাঠাও কমেন্টসে। ওকে, দ্বিতীয়ত কিছু লেখচিত্র, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে গাঢ়ত্ব ভার্সাস সময়, টি হাফ ভার্সাস A0, এগুলো লেখচিত্রগুলো উইথ এক্সপ্লানেশন তোমরা কিন্তু জেনে রাখবে। সক্রিয়করণ শক্তি কাকে বলে থিওরির মধ্যে, ভেরি ইম্পর্টেন্ট। লগ কে ভার্সাস 1/t এর লেখচিত্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, বা যদি জানো ভেরি গুড, না জানো আজকেই দেখবে। ওকে, বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক কাকে বলে, কার্যকারী সংঘর্ষ কাকে বলে, ডেফিনেশন আর কি, এগুলো কিন্তু পড়বে। বিক্রিয়ার হার ধ্রুবক ও পরম উষ্ণতার মধ্যে সম্পর্ক কি, ভালো করে দেখবে। ক্রম ও আণবিকতার মধ্যে পার্থক্য কি, ভালো করে দেখবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিক্রিয়া, আচ্ছা, এই ক্রম ও আণবিকতার মধ্যে থেকে কিন্তু মানে যে পার্থক্যগুলো আছে সেইখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে যে এটা আণবিকতার জন্য প্রযোজ্য, ক্রমের জন্য প্রযোজ্য কিনা, ভিতর থেকে কিন্তু চাইলে প্রশ্ন হতে পারে। তো সেই কারণে এই পয়েন্টসগুলো কিন্তু ভালো করে দেখবে। তারপর বিক্রিয়ার হারের উপর অনুঘটক ও উষ্ণতার প্রভাব কি, ভালো করে দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট। অনুঘটকের বিক্রিয়ার হারের উপর অনুঘটক ও উষ্ণতার প্রভাব কি। ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। মৌলিক ও জটিল বিক্রিয়া কাকে বলে এবং তার উদাহরণ কি দেখবে। তারপরে বিক্রিয়ার ক্রম শূন্য হলে বিক্রিয়ার ক্রম শূন্য হলে বিক্রিয়ার, আচ্ছা এটা একটু ভুল হয়েছে, বিক্রিয়ার আণবিকতা, হ্যাঁ, বিক্রিয়ার ক্রম শূন্য হলে কি বিক্রিয়ার আণবিকতা, এটা হ্যাঁ আণবিকতা, আণবিকতা শূন্য হতে পারে কি, বা উল্টাটাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? তো এই যে প্রবলেমটা, এটা একটু দেখবে ভালো করে। আচ্ছা, বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়া সমাকলন হার কি করে বের করতে হয় সেটা দেখবে। শূন্য ক্রম বিক্রিয়া এটাও দেখবে, দুটোই দেখবে পরীক্ষায়, কিন্তু দুটোরই আসার চান্স বেশি। সব থেকে বেশি চান্স প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার ধ্রুবক প্রতিষ্ঠা করা, সুতরাং এটা কিন্তু খুব ভালো করে দেখবে। অর্ধায়ু বলতে কি বোঝো, দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া অর্ধায়ু বিক্রিয়ার গাঢ়ত্বের উপর একদম নির্ভর করে না, ওই আমরা করেছিলাম যেরকমভাবে। অথবা প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না, এই টাইপের যে প্রবলেমগুলো আছে এগুলো একটু কিন্তু দেখে যেতেই হবে, ঠিক আছে? আজকেই তোমরা এটা নিয়ে বসবে। সক্রিয়করণ শক্তি বলতে কি বোঝো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্বটি লিখো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আমি জাস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে একখানে করেছি, যেটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। ওকে, আমি আবারও বলছি, যাদের এখনও এই প্রবলেমগুলোর মধ্যে থেকে কিছু কিছু প্রবলেম জানা নেই, বা প্রশ্নগুলো থিওরি পার্টগুলো তোমরা এখনও পড়োনি, তোমরা কিন্তু আজ রাতের মধ্যে সেগুলোকে সলভ করে ফেলবে, পড়ে ফেলবে, সেখানে যাতে কোনো রকম গ্যাপ না থাকে। ওকে, তারপরে ম্যাথামেটিক্যাল প্রবলেম, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমি যেগুলো রয়েছে সেগুলোকে, এখানে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো খুব একটা কঠিন আসে না। তোমাদের যদি কোথাও আটকে যায় সেটা আটকাবে হচ্ছে গিয়ে অঙ্কগুলোতে, মানে ওই লগের অঙ্কগুলোতে, ঠিক আছে? লগের অঙ্কগুলোতে আটকে যাবে। তো যাই হোক, এই টাইপের প্রবলেমগুলো যে 99% সম্পূর্ণ হয়ে গেছে, 90% হতে, একটা প্রথম ক্রম বিক্রিয়া 99% সম্পূর্ণ হতে এতটা সময় লেগেছে, 50% সম্পূর্ণ হতে কত সময় লাগবে, বা 90% সম্পূর্ণ হতে কতটা সময় লাগবে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 90% সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ, মানে এটা জাস্ট দেখাতে বলেছে, দেখাও যে 99% সম্পূর্ণ হতে যেটুকু সময় লাগছে তার 90% সম্পূর্ণ হওয়া তার থেকে দ্বিগুণ লাগছে। তো যাই হোক, তোমরা যদি সলভ করো তাহলে বেরিয়ে আসবে অঙ্কটা। ওকে, তারপর অর্ধায়ু গণনা,
প্রথম ক্রম বিক্রিয়া হোক, শূন্য ক্রম বিক্রিয়া হোক, অর্ধায়ু গণনা করতে বলবে, সূত্রে ফেলবো, জাস্ট মান বের করবো, হয়ে যাবে। তারপর একটা বলেছিলাম এই যে 27°C, দুটো টেম্পারেচার দেওয়া থাকবে, তো একটা আরেকটার বিক্রিয়া হারটা কি হয়, দ্বিগুণ হবে। কোনটা দিয়ে? ওই যে log of K2/K1 যে ফর্মুলাটা একটু আগে লেখালাম, সেই যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা দিয়ে কিন্তু সলভ করতে হবে, সক্রিয়করণ শক্তির মান বের করতে হবে। তারপরে এইরকমভাবে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে একটা বিক্রিয়ার ক্রম, একটা বিক্রিয়া দেওয়া থাকবে, তার সময় আর আয়তন দেওয়া আছে বা কনসেন্ট্রেশনও দেওয়া থাকতে পারে। ওকে, তো সেটা দিয়ে কি করে বের করতে হয়, আমি এখানে আমাদের চারটে ভ্যালু দেওয়া আছে, সেই চারটে ভ্যালুর উপর ভিত্তি করে বিক্রিয়াটার ক্রম বের করা আমি তো ক্লাসে করিয়েছি, আর তোমরাও নিশ্চয়ই মানে এর আগে যখন পড়েছো তখন অবশ্যই এগুলো প্র্যাকটিস করেছো, তো তোমরা জানো ভালো করেই যে এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট কতটা। যদি এখনো পর্যন্ত আমি যা করালাম সেগুলোর মধ্যে থেকে কোনোটা গ্যাপ থেকে থাকে যে বা তোমরা পড়োনি, তাহলে অবশ্যই আজ রাতে সেটা কমপ্লিট করে তবেই ঘুমোবে, বুঝতে পারলাম। তারপরে আবার কালকে থেকে তোমাদের আবার শুরু করতে হবে ফিজিক্স, বা ফিজিক্স যদি খুব ভালো হয়ে গিয়ে থাকে তারপর দিন থেকে তোমরা শুরু করবে ফিজিক্স, তাই না? তো কেমিস্ট্রিতে যাদের দুর্বলতা রয়েছে, যারা এখনো পর্যন্ত এই জায়গাগুলো কমপ্লিট করোনি, তারা আজ রাতে এটা কমপ্লিট করে তবেই ঘুমাবে। ওকে, আর প্রশ্নগুলোর যেগুলো অঙ্কগুলো আমি এখানে কিছু কিছু দেওয়া আছে সেগুলোর অ্যান্সারগুলো তোমরা জানাও, যদি তোমাদের মনে হয় যে তোমরা পারো, আমি কিন্তু অ্যান্সারগুলোকে চেক করে দেবো অ্যান্সার ঠিক হলে পরে। ওকে, আচ্ছা, আর প্রশ্নগুলো যদি তোমাদের দরকার হয় তোমরা চাইলে কিন্তু পজ করে নিয়ে একটা একটা করে দেখো। এখন কিন্তু লেখার সময় নেই, তোমরা জাস্ট একটা করে দেখো হয়ে গেছে, পরেরটা দেখো হয়ে গেছে, তারপরটা দেখো হয়ে গেছে, আমি কিন্তু পর করে বলেছি। আচ্ছা, আমি আরেকবার প্রথম থেকে পর করে নিচে নামাই যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় বা এগুলোকে দেখতে হয়। প্রথমেই তড়িৎ রসায়ন, যে সূত্রগুলো আমি লিখিয়ে দিয়েছি বা তোমরা পড়েছো বইয়ের মধ্যে, সেগুলোকে একখানে করো আর একবার লেখার চেষ্টা করো। তারপরে এই যে প্রশ্নগুলো একটা একটা করে দেখো, আমি আস্তে আস্তে কিন্তু স্ক্রল করছি। যদি অ্যান্সার জানার দরকার হয়, যে জানো না কোনোটা, বইয়ে তো আছে অবশ্যই, তারপরে যদি জানার দরকার হয় তাহলে আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি সেগুলোর অ্যান্সার কিন্তু বলে দেবো, কী করে সলভ করতে হয়, কী করে লিখতে হবে, সেগুলো আমি বলে দেবো। ওকে, এই পর্যন্ত রয়েছে। আচ্ছা, আমরা তো কেমিস্ট্রির দুটো চ্যাপ্টার করেছি আজ, তো তোমরা আজকে এই দুটো চ্যাপ্টার অবশ্যই সম্পূর্ণটা কমপ্লিট করবে। আর পরের দিন মানে তোমাদের ম্যাথামেটিক্স আছে 19 তারিখ, ম্যাথামেটিক্স আছে 19 তারিখ, তারপরে 20 তারিখে আবার বায়োলজি। আচ্ছা, ফিজিক্স হচ্ছে গিয়ে 17 তারিখ পরীক্ষা তোমাদের, ফিজিক্স পরীক্ষাটা 17 তারিখ। তো ফিজিক্স পরীক্ষার যেদিন হয়ে যাবে মানে 17 তারিখ, তারপর 18, 19, দুটা দিন মাঝে গ্যাপ রয়েছে। 17 তারিখ সন্ধ্যায় 17 তারিখ সন্ধ্যায় আবার কিন্তু আমরা এই পরের দুটো মানে ইনঅর্গানিক যে রয়েছে, সেই ইনঅর্গানিক চ্যাপ্টারগুলো থেকে কি কি কমন প্রশ্ন আছে, বা এই যে যেরকমভাবে আমি আলোচনা করলাম এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব 17 তারিখ সন্ধ্যায় একই রকমভাবে লাইভে এসে, যেরকমভাবে আমি এসেছি। ওকে, তো তোমরা এই প্রশ্নগুলো আজকে সম্পূর্ণ করো এবং 17 তারিখ লাইভ আমি যখন আসবো তোমরা আবার তখন জয়েন হবে এবং আমি যে আলোচনাগুলো করবো সেগুলো দেখবে, 17 তারিখ আবার কমপ্লিট করবে। ওকে, তারপরে আমাদের কেমিস্ট্রি আছে 23 তারিখ, কিন্তু 20 তারিখে বায়োলজি তোমাদের পরীক্ষা আছে। তো 20 তারিখ যখন শেষ হয়ে যাবে পরীক্ষা, আবার 20 তারিখ সন্ধ্যায় আমি অর্গ্যানিক কেমিস্ট্রি আলোচনা করব। অর্গ্যানিক কেমিস্ট্রি 20 তারিখ সন্ধ্যায় যা ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব। 21 তারিখ সন্ধ্যায় আবার আমরা 21 তারিখ সন্ধ্যায় আমরা গোটা অর্গ্যানিক কেমিস্ট্রিটা রিভাইজ দেব। ওকে, আমি লাইভে আসব এবং তোমরা এইরকমভাবে ধাপে ধাপে গোটা অর্গ্যানিক কেমিস্ট্রিকে তুলে ফেলবে বা টোটাল কেমিস্ট্রিকে তুলে ফেলবে। ওকে, আমাদের কিন্তু ফুল মার্কস পেতে হবে। আজকে আমি এখানেই শেষ করি। ভালো থেকো, সুস্থ থাকো, পরীক্ষাগুলো খুব ভালো করে দাও, তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক।